আসসালামু আলাইকুম এভরিওয়ান। চেনা ভালোবাসা গল্পের ৪৪ নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। রাতুল নিচে বসে পড়ে পাশে সাদিয়াকে বসায়। রাতুল বলে, ওরা কি করছে গো এখন? লুডো খেলছে। সাথে সাথে রাতুল পকেট থেকে মোবাইল বের করে লুডো বের করে খেলতে শুরু করে। কাক ডাকা ভোর আর কুয়াশা টিপ টিপ শব্দ, তার সাথে শীতল বাতাস নিয়ে সকালের আবির্ভাব। চারদিক থেকে ভেসে আসছে কাকের ডাক আর পাখির কিচিরমিচির, তার সাথে গাছ থেকে পড়া কুয়াশা টিপ টিপ শব্দ। ভোরের আলো এখনো ফুটেনি, বাহিরে আবছা আলো। এই অন্ধকার ভোরে আবরার আর আনায়া বের হয়েছে হাঁটার উদ্দেশ্য। সকালের মর্নিং ওয়াক স্বাস্থ্যের জন্য ভালো হলেও এই মুহূর্তে আনায়ার শরীরটা সায় দিচ্ছে না। মনের জোরে এসেছে, আবরার হাজারবার না করলেও সে শুনেনি, জোর করে নিয়ে বের হয়েছে। বাসায় দরজা পেরোতেই শিশির ভেজা ঘাসে পা রাখতেই শরীর কাটা দিয়ে ওঠে আনায়ার। আবরার সেই দিকে তাকিয়ে মুখ দিয়ে চ শব্দ করে। আনায়া আবরারের গম্ভীর মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে তার শরীর দেখতে ইশারা করে। পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ প্যাকেট করে দিয়েছে আবরার। পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ প্যাকেট করে দিয়েছে আবরার। হাতে পায়ে মোছা, মাথার কান ঢাকা টুপি, গায়ে উলের মোটা গেঞ্জি, তার উপর লম্বা চাদর দিয়ে সারা গা মুড়িয়ে দিয়েছে আবরার। আনা ফিক করে হেসে বলে, শরীরের পানি পড়লেও ঠান্ডা লাগে না, একদম প্যাকেটের ভিতর আছি। তার কথার পৃষ্ঠায় আবরার কিছু বলেনি, হাত ধরে বাহিরে এগিয়ে যায়। চারিদিকে অনেকটা আলো ছড়িয়েছে শোবে। দুই দম্পতি এই আবছা আলোয় হেঁটে যাচ্ছে নিস্তব্ধ নির্জন রাস্তা নিয়ে। চারপাশে ঘন কুয়াশায় ঢাকা। শীতের সকালে প্রিয় মানুষের হাত ধরে হাঁটা অন্য রকমের অনুভূতি। কুয়াশায় ঢাকা পড়া রাস্তা, ঠান্ডা বাতাস আর প্রিয় মানুষের উষ্ণ হাতের স্পর্শ, সব মিলিয়ে এক মিষ্টি অনুভূতি। মনে হয় যেন পৃথিবীর সব সুখ এই মুহূর্তে কাছে এসে ধরা দিয়েছে। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রিয় মানুষের সাথে কথা বলা, হাসি ঠাট্টা করা, এই সব কিছু একটা অন্যরকম মজা। এই মুহূর্তগুলো মনে থাকে চিরকাল, আর মনে করিয়ে দেয় জীবনের সেই সুন্দর সময়গুলোর কথা। হাঁটাহাঁটি করতে করতে প্রায় বেশ অনেকটা সময় চলে যায়। আনায়া প্রায় ক্লান্ত হয়ে পড়েছে, তাও সে এত তাড়াতাড়ি বাড়ি যাবে না, আরও কিছু সময় হাঁটতে চায়। আবরার ধমক দিতে গিয়েও থেমে গিয়েছে। গলার স্বর কিছুটা নরম করে বলে, আজ ইয়ামিনের রিসিপশন, বাড়ির লোক আসবে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে যান। আনায়ার কথা বাড়ে না। দুইজনে টং দোকান থেকে চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৯টা। ঘরের জানলা ভেদ করে সোনালি সূর্যের আলো আশ্রে পড়ছে মারিয়ার মুখে। রোদের তীক্ষ্ণ আলো মুখে পড়তেই পিট পিট করে চোখ খুলে মারিয়া। শরীরের উপর ভারী কিছু অনুভব করতেই চোখ পরে উপরে মুখে গুজে থাকা ইয়ামিনের দিকে। ইয়ামিনের গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে গলায়। মারিয়া পরপর কয়েকবার ঠেলে এক সাইডে সরে পা বাড়া ওয়াশরুমের দিকে। মারিয়ার ধাক্কায় ঘুম ভেঙে যায় ইয়ামিনের। ঘুম ঘুম চোখে শার্ট শরীরে জড়িয়ে দৃঢ় পায়ে দুলতে দুলতে এগিয়ে আসে দরজার দিকে। দরজা খুলতেই ধাপ করে কিছু পড়ার শব্দ, ভয় পেয়ে বুকটা কয়েকবার থুতু দেয় ইয়ামিন। চোখ দুইটা খোলা, সামনে তাকাতে চোখ যায় রাতুলের দিকে। তুই কাল সারা রাত এখানে বসেছিলি? রাতুল দাঁত কেলিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে পড়ে। ছিলাম। আম্মা কই? ডাক দে তো দেখি বেচারিকে। ইয়ামিন ভোকুসকে তাকে কিছু সময় নীরব থেকে বলে, তোর মা উপরে দোতলায়। আরে ইয়ার, আমার ২ নম্বর আম্মার কথা বলছি বা। মারিয়া আমার ২ নম্বর আম্মা, আর তুই আজ থেকে ২ নম্বর আব্বা। যে বন্ধু বিয়ে করবে সেই আমার আব্বা। ইয়ামিন দাঁত কিরমিরিয়ে তাকায়। এই কথা মারিয়া শুনলে কেঁদে এক করে ফেলবে সব। ইয়ামিন আকুতি ভরা কণ্ঠে বলে, না, আল্লাহর দোহাই লাগে, আমার আব্বা ডাক সমস্যা নাই, কিন্তু মারিয়াকে আম্মা ডাকিস না, বেচারি কেঁদে ফেলবে। রাতুল চোখের উপরে অংশ চুলকে সামনে ইয়ামিনের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলাই। ব্যাঙ্গার তকসরে বলে ওঠে, বইয়ের দেওয়া চিহ্ন নিয়ে ঘুরছিস? গোসল করিসনি নাকি আমাদের দেখানোর জন্য রেখে দিয়েছিস? ইয়ামিন চোখ দুটা বড় বড় করে ফেলে, যেন গোসলের কথা বলে বড় সড়ো অন্যায় করে ফেলেছে রাতুল। সে টেনে টেনে ছন্দ আকারে বলে, গোসল আর না, শীত আমার লাগে, তোমার না। শালা, এই জন্য বলি, কিরে ইঁদুর পচা গন্ধ কই? সি ওয়াক্থু। রাতুল বমি করার ভান করে চলে যেতে নিলেই পিছু থেকে ইয়ামিন ডেকে ওঠে। রাতুলের এমন বমির ভাব তার আত্মসম্মানে লেগেছে খুব, তাই পিছন থেকে ডেকে ওঠে, কি? মায়ের পেটে ৯ মাস গোসল ছাড়া ছিলি, ওই সময় ঘেন্না লাগেনি? ৯ মাস গোসল ছাড়া থাকতে পারলে একদিন গোসল না করলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। ইয়ামিনের এমন যুক্তি শুনে রাতুল ফুস করে শ্বাস টেনে বলে, আলা আবা, বইয়ের সাথে ইটিস পিটিস করে গোসল করে না, আইসে উল্টো পাল্টা যুক্তি মারাইতে। আম্মা মারিয়া, তোমার কপাল পড়ছে গো, এমন কাচ্ছ জামাই পেয়েছ। রাতুল নাক ছিটকে বের হয়ে গেল। আজ মারিয়ার ইয়ামিনের রিসিপশন। পারিবারিকভাবে একটা আয়োজন ব্যবস্থা করেছে আবরার। গ্রাম থেকে মারিয়ার বাবা মা আসবে আজকে। অনুষ্ঠানের জন্য মাইমুনা বেগম আর মিলন সাহেবকেও যেতে দেয়নি আবরার। বাগানের দক্ষিণ দিকে সুন্দর করে সাজিয়েছে, তার ভিতরে খাবার দাবারের ব্যবস্থা করেছে। আশেপাশে নানান রকমের ফুল আর বিভিন্ন রকমের রঙিন লাইন দিয়ে সাজিয়েছে সুন্দর করে। দুপুর ১২টার ভেতর সকল আয়োজন শেষ করেছে আবরার। সাথে রাতুল, ইয়ামিন, ওয়াফিও ছিল। আবরার থাকায় রাতুল তেমন বাদরামি করতে পারেনি। বাদরামি করার একটা সুযোগ খুঁজতেছে।
আনায়া কোমরে হাত দিয়ে নিচে বাগানের দিকে এগিয়ে আসে, সাথে আয়েশা বেগম আর মাহমুদা বেগম তিনজন কথা বলতে বলতে এগিয়ে আসে। আয়েশা বেগম তড়িঘড়ি করে ছেলের নিকট এগিয়ে যায়। মারিয়ার মা বাবা ওনারা ঢাকা চলে এসেছে, কাউকে পাঠানো হয়তো তুই এগো। আয়েশা বেগমের কথা শেষ করতে পারেনি, তার আগে রাতুল রাফি উঠে, দাদু আমি যাব আমি। আয়েশা বেগম কিছু বলেনি, আবরারও ইশারা করে যেতে। রাতুল বড় বড় পা ফেলে নাচতে নাচতে বের হয়ে যায়। আবরার হাতের কাজ রেখে এগিয়ে আসে আনায়ের নিকট। নিচে আসাটাকে খুব বেশি দরকার ছিল? আনায় মাথা নিচু করে মিনমিন গলায় বলে, রুমে একা একা লাগে, বোরিং লাগে খুব। আবরার ভোক উসকে তাকায়, তোমার সব বান্ধবীদের রেখে এসেছি তো, সকল মানুষের ভিড়েও আপনাকে ছাড়া একা লাগে আমার। আবরার ইয়ামিনের উপরে খাবারের দায়িত্ব দিয়ে আনায়ার কাজ জড়িয়ে ধরে উপরের দিকে এগিয়ে যায়। মেহমান চলে আসলে আবরার ব্যস্ত হয়ে পড়বে, তাই এই সুযোগটা দুইজন একা কাটাবে। তার সাথে আনাকে খাওয়াতে হবে। মেয়েটা কিছু খায় না, সকাল থেকে এখন পর্যন্ত এক গ্লাস দুধ আর এক কাপ চারও খেয়ে রয়েছে। আবরার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আয়েশা বেগমকে খাবার পাঠাতে বলে। আবরার রুমের দিকে পা বাড়ায় সাদিয়া, রশ্মি ও আজিহা। সবাই বেরিয়ে যায়, উদ্দেশ্য মারিয়ার রুম, মেয়েটাকে সাজাতে হবে। আবরার আনায়াকে খাটের কোণে বসিয়ে পায়ের কাছে বসে পড়ে। মুখ ঝুঁকে পরপর কয়েকটা চুমু বসায় পেটে। আনায়া মুচকে হেসে উঠে পরম আবেশে, চোখ বেয়ে দুফোঁটা পানি পড়াতেই আবরার উঠে দাঁড়ায়। ললাটে গম্ভীর চুম্বন এঁকে চোখের পানি মুছে মাথা চেপে ধরে বুকে। তোমার চোখের পানি সহ্য করতে পারি না আমি, আমার জন্য অনেক অপচয় করেছো এই অমূল্য সম্পদ, প্লিজ পাখি আর কান্না করো না, নয়তো আমি শেষ হয়ে যাব। আনায়া আবরারের কথায় ফুপিয়ে ওঠে। আবরার চোখে চুমু খেয়ে বেরিয়ে আসে, খাবারের প্লেট হাতে নিয়ে রুমে প্রবেশ করে। আনায়া খাবার দেখে নাক মুখ কুচকে ফেলে। আনায়া বলে, খাবো না আমি, প্লিজ জোর করবেন না, নয়তো সকল যা খেয়েছি সব বেরিয়ে আসবে। আবরার হাতের ইশারায় বয়াম দেখায়, খেয়ে এই বয়াম থেকে কিছু আচার খেয়ে নিও, তাহলে ঠিক হয়ে যাবে। আর যখন গা গুলিয়ে আসবে তখন আচার পুরে নিল মুখে। আনায়া আর কিছু বলে না, খাবার খাওয়া অনীহা প্রকাশ করলো আবরার জোর করে খাওয়াবে, তাই চুপ করে বসে আবরারের হাতে খেয়ে যাচ্ছে। মহাখালী বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে মুজিদ মিয়া আর রেহানা বেগম। জীবনে প্রথমবার ঢাকা শহরে আসা তাদের। ঘুরতে ঘুরতে আশেপাশে সব দেখছে, কিছু চেনা জানা নেই। হাতের ব্যাগটা বগল দাবা করে রেখেছে, যেন ছিনতাইকারী ছিনতাই করতে না পারে। রেহানা বেগম হাতের বাটন ফোনটা নিয়ে কল দিবে এই মুহূর্তে একটা ছেলে দৌড়ে আসে। আরে নানা নানু, কেমন আছো? সরি অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য। মজিদ মিয়া হতবাক হয়ে তাকিয়ে রয়েছে, এই দামরা ছেলে তাকে নানা বলছে কেন? বিয়ের দিন তো এই ছেলে চাচা চাচা করেছে, তাহলে হঠাৎ সুর পরিবর্তন হওয়ার কারণটা খুঁজে পাচ্ছে না মজিদ মিয়া। কি বাপ, নানাকে ডাক, কারে নানা ডাকবার লাগছো? রাতুল বলে, কেডা আবার তুমি? মজিদ মিয়া আর রেহানা বেগমের মাথা ঘুরছে এই ছেলের কথা শুনে। রাতুল তাদের অবস্থা বুঝে গাড়িতে তুলে, নয়তো যখন তখন জ্ঞান হারাতে পারে এই লোক। যেখানে বলিষ্ঠ দেহের মানুষ তার কথায় জ্ঞান হারিয়ে ফেলে, এখন তো মজিদ মিয়া। রাতুল মনে মনে নিজেকে কয়েকবার বাহবা দিয়েছে এই প্রতিভার জন্য। সুযোগ পেলে একটা ট্রেনিং সেন্টার খোলার চেষ্টা করবে, যেন ফ্রিতে মানুষকে বোকা বাঁধতে পারে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।